শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাবিলা সোহেল। ৭১-এর গণহত্যার জন্য ইসলামাবাদ ক্ষমা চাইবে বলে প্রত্যাশা করে ঢাকা। এমনটা জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, অমীমাংসিত ইস্যুগুলো দুবার সমাধান হয়েছে। ইসহাকদারের এমন বক্তব্যের সাথে একমত নয় বাংলাদেশ। তিনি আরও জানান, দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক হয় এমন সব বিষয়ই বৈঠকে উত্থাপন করেছে দুদেশ। নতুন সম্পর্কের পথে হাঁটতে চাওয়ার কথা জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীও। দ্বিপাক্ষিক বৈঠক শেষে ভিসা সহজীকরণ চুক্তি ও ৫টি সমঝোতা স্মারক সই হয় দুদেশের মধ্যে। ১৩ বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র পর্যায়ের বৈঠক। সফরের দ্বিতীয় দিনে সকালেই রাজধানীর একটি হোটেলে আসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার। আনুষ্ঠানিক বৈঠকের আগে সকাল 10:15টার দিকে পররাষ্ট্র উপদেষ্টা ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী একান্ত আলাপ করেন প্রায় আধ ঘণ্টা। এরপর পররাষ্ট্র পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন নিরাপত্তা, স্বরাষ্ট্র ও বাণিজ্য উপদেষ্টা। পাকিস্তান প্রতিনিধি দলের প্রধান ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার। পরে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে একটি চুক্তি, 4টি সমঝোতা স্মারক ও একটি কর্মসূচি সই হয়। চুক্তি অনুযায়ী দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন। এছাড়া আর সমঝোতা স্মারকগুলো হল দ্বিপাক্ষিক বাণিজ্য বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন, দুদেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং রাষ্ট্রীয় বার্তা সংস্থার মধ্যে তথ্যের আদান প্রদান। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের সঙ্গে পাকিস্তানের ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ ইসলামাবাদের সহযোগিতা। এছাড়া বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সংস্কৃতি বিনিময় কর্মসূচিও সই হয়েছে। পরে গণমাধ্যমে কথা বলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার। ৭১-এর গণহত্যার জন্য বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়ার বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, অমীমাংসিত বিষয়গুলো আগেই দুবার সমাধান হয়েছে। 1974 ও 2000 সালে উচ্চ পর্যায়ের সফরে বিষয়গুলোর সমাধান হয়। তৎকালীন রাষ্ট্রপতি জেনারেল পারভেজ মোশাররফও পাকিস্তানের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের কাছে বিষয়টি সমাধান করতে পদক্ষেপ নিয়েছিলেন। আমরা দুই দেশের মধ্যে সুসম্পর্ক এগিয়ে নিতেই চেষ্টা করব। পরে ফরেন সার্ভিস একাডেমিতে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা ৭১-এর গণহত্যার বিষয়ে ঢাকার অবস্থান তুলে ধরেন। আমি অবশ্যই একমত হলে তো সমস্যাটা সমাধান হয়ে যেত তাহলে তাদের মতো করে, তাই না? আমি তো বললাম আপনাকে যে আমরা আমাদের অবস্থানটা করেছি, ওনারা ওনাদের অবস্থানটা করেছে। আমরা চাই যে এই যে এখানে গণহত্যা হয়েছে সেটার ব্যাপারে তারা দুঃখ প্রকাশ করুক, মাপ চাক, এবং আমরা চাই যে আটকে পড়া মানুষগুলি আছে তাদেরকে তারা ফেরত দেয়। দুদেশের মধ্যে বহুমাত্রিক সম্পর্ক বাড়াতে আলোচনা হয়েছে বলেও জানান উপদেষ্টা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার। রোববার দুপুরে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ খবর নিতে তার বসুন্ধরা আবাসিক এলাকার বাসভবনে যান ইসহাকদার। পরে সৌজন্য সাক্ষাতে আধা ঘন্টার বেশি সময় ধরে তারা বিভিন্ন বিষয়ে কথা বলেন। সাক্ষাৎ শেষে জামায়াতের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, মুসলিম বিশ্বের ঐক্য নিয়ে দুই নেতার কথা হয়েছে। বিশেষ করে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধে মুসলিম দেশগুলো কিভাবে শক্ত ভূমিকা রাখতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়াও মুসলিম দেশগুলোর এক হয়ে নেতৃত্ব দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। প্রতিবেশী দেশ হিসেবে কিভাবে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং সম্ভাবনা নিয়ে কাজ করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আপনি জামাতের স্বাস্থ্যের খবর নিয়েছেন, আপনি জামাতের ডেলিগেশনকে ওয়েলকাম করেছেন এবং উনি যে একটি বিষয়ে সেখানে আলোচনা রেখেছেন সেটা হচ্ছে মুসলিম উম্মার ঐক্যের ব্যাপারে উনি বলেছেন যে, এবং বিশেষ করে ফিলিস্তিনিদের হামাসের উপরে যে জুলুম অত্যাচার চলছে এ ব্যাপারে উনি অত্যন্ত গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। অবৈধ অস্ত্র উদ্ধার করতে না পারলে আগামী নির্বাচন বিপজ্জনক নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।
সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়া পরিষদের আয়োজনে রিকশা ও ভ্যান চালকদের রেইনকোট বিতরণ কর্মসূচিতে তিনি এই কথা বলেন। রিজভী বলেন, সুযোগ পেলেই ফ্যাসিবাদী শক্তি অন্তর্বর্তী সরকার ও গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করবে। অবাধ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার কথা উল্লেখ করে রিজভী বলেন, সংবিধান কিংবা আইন সংশোধন করবে নির্বাচিত সরকার, কাউকে গায়ের জোরে নির্বাচন ও গণতান্ত্রিক যাত্রাপথে বাধা সৃষ্টি না করার আহ্বান জানান তিনি। সামনে নির্বাচন, এই অবৈধ অস্ত্র যদি উদ্ধার করতে না পারে অন্তর্বর্তীকালীন সরকার, এই নির্বাচন একটি বিপজ্জনক নির্বাচন হবে। অবিলম্বে অবৈধ অস্ত্র আপনার উদ্ধার করতে হবে। এবং এই প্রশাসনের মধ্যে নানাভাবেই তারা ঘাটতি বেড়ে আছে, তারা নানাভাবেই সুযোগ পেলে অন্তর্বর্তীকালীন সরকার এবং গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে তারা কাজ করবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদীয় আসনের সীমানা নিয়ে আপত্তি শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন। শুনানির প্রথম দিন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসরুদ্দিন ও অন্যান্য নির্বাচন কমিশনারের সামনে ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের জন্য শুনানিতে অংশ নেওয়ারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। বেলা 12টার দিকে আগারগাঁও নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসরুদ্দিনের সভাপতিত্বে শুনানিতে অন্য নির্বাচন কমিশনার ও ইসি সচিব অংশ নেন। ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের খসড়া প্রকাশের পর পক্ষে ও বিপক্ষে আবেদন জমা পড়ে। শুনানির এক পর্যায়ে দুই পক্ষ উত্তেজিত হয়ে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ইসি কর্মকর্তারা। ইসি সচিব ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের জন্য শুনানি শেষ করেন। শুনানিতে অংশ নিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা ইসির প্রকাশিত খসড়ার পক্ষে তার যুক্তি তুলে ধরেন। এ সময় বেশ কয়েকজন খসড়া বিপক্ষে তুলে ধরেন তাদের অবস্থান। খসড়া বিপক্ষে থাকা শুনানিতে অংশ নেওয়ারা বলেন, বিজয়নগর উপজেলা থেকে 3টি ইউনিয়ন বুধস্থি, চান্দুয়া ও হরসপুরকে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে যুক্ত করা হয়েছে। উপজেলাকে অখণ্ড রাখার দাবি জানান তারা। প্রথম দিনে কুমিল্লা অঞ্চলের দাবি আপত্তিগুলোর শুনানি গ্রহণ করছে ইসি। বুধবার পর্যন্ত শুনানি চলবে। ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, ফেনী এবং লক্ষ্মীপুর জেলার যথাক্রমে ব্রাহ্মণবাড়িয়া 2, 3 এবং 5, কুমিল্লা 1, 2, 6, 9, 10, 11, নোয়াখালী 1, 2, 4, 5, চাঁদপুর 2, 3, ফেনী 3, লক্ষ্মীপুর 2 ও 3 আসনগুলোর সীমানার বিষয়ে আমরা আলোচনায় আপনাদের কথা মতামত শুনব। অভিযোগ পাল্টা অভিযোগে জমে উঠেছে ডাকসু নির্বাচন। এখনও আনুষ্ঠানিক প্রচার শুরু না হলেও প্রার্থীরা এরই মধ্যে ভোটারদের সাথে কুশল বিনিময় শুরু করেছেন। সকালে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান সাংবাদিকদের সাথে কথা বলেন। স্বাধীনতার চেতনা যারা ধারণ করে না তাদের নির্বাচনের সুযোগ দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন পক্ষপাতিত্ব করেছে বলে অভিযোগ করেন তিনি। এদিকে নির্বাচনের শিবিরের প্রার্থীদের বিরুদ্ধে অনলাইনে প্রপাগান্ডা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন সংগঠনের ভিপি প্রার্থী সাদিক কায়েম। বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষার আলোকে শিগগিরই ইশতেহার দেওয়া হবে। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে দাবি করা হয়, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করলেও আমলে নিচ্ছে না নির্বাচন কমিশন। চিফ রিটার্নিং অফিসার বলেন, আচরণবিধি লঙ্ঘনের কয়েকটি অভিযোগ নিয়ে সন্ধ্যায় বৈঠক করবে কমিশন। নির্বাচন নিয়ে চাপ নিয়ে উল্লেখ করে উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান বলেন, দায়িত্ব ছেড়ে পালাবেন না। আগামীকাল প্রার্থিতা প্রত্যাহারের সংখ্যা আনুষ্ঠানিকভাবে জানানো হবে। ডাকসু নির্বাচনের প্রাথমিক তালিকা থেকে বাদ পড়া প্রার্থীদের আপিল নিষ্পত্তি চলছে। প্রতিদ্বন্দ্বীকে কোনোভাবেই ইতিবাচক কম্পিটিশনের মধ্য দিয়ে তাদের যে প্রতিযোগিতা সেটি দেখাতে না পেরে বরং মিথ্যা ফ্রেমিং এর মধ্য দিয়ে অনলাইনে প্রপাগান্ডা এবং বাজে কাজগুলো পরিচালনা হচ্ছে। ধর্ম নিয়ে এই ক্যাম্পাসে রাজনীতি যারা করতে চায়, ধর্মকে ব্যবহার করে আচরণবিধি লঙ্ঘনকে যারা চাপিয়ে যেতে চায়, তাদেরকে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। আচরণবিধির অভিযোগটা আমরা অভিযোগ পেলে সেটা অবশ্যই আমলে নেব। আমরা এখন পর্যন্ত 1-2 অভিযোগ আমরা পেয়েছি। আমরা কমিশন বসে সিদ্ধান্ত নেব তাদের বিষয়ে কি করা যায়। কোনো পর্যায়ে কোনো তথ্য যাতে কোনো জায়গায় আমরা না লুকাই, সবসময় যেন বলতে থাকি, সেটি নিশ্চিত করতে চাই। সবাইকে নিয়ে কাজটা করতে চাই এবং এটি একটি বড় মাপের চ্যালেঞ্জের কাজ। এটি নিয়ে আমি কোনো লুকোছাপা করতে চাই না। বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে দিনব্যাপী হরতাল অবরোধ কর্মসূচি পালন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। গণপরিবহন বন্ধের পাশাপাশি বিভিন্ন পয়েন্টে সড়ক, মহাসড়ক অবরোধ করে রাখায় চরম ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে। নির্বাচন কমিশন জেলায় একটি আসন কমানোর প্রস্তাব থেকে সরে না আসলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
বাগেরহাট শহরের দশানী 0 পয়েন্ট এলাকায় খুলনা বরিশাল মহাসড়কে ক্রিকেট খেলায় ব্যস্ত আন্দোলনকারীরা। অন্যদিকে গন্তব্যে পৌঁছাতে হন্যে হয়ে ছুটছে মানুষ। বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত হরতালের পাশাপাশি সড়ক মহাসড়ক অবরোধের ডাক দেয় সর্বদলীয় সম্মিলিত কমিটি। কর্মসূচির সমর্থনে জেলার বিভিন্ন স্থানে সড়ক মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে আন্দোলনকারীরা। অভ্যন্তরীণ রুটে গণপরিবহন বন্ধের পাশাপাশি যান চলাচলে বাধা দেয়ায় চরম ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে। এছাড়া বাগেরহাট হয়ে চলাচলকারী বিভিন্ন রুটের বাস চলাচলও ছিল বন্ধ। বাইকেসা থেকে আসছি, আমার পরীক্ষা আছে, এখন আমার হেঁটে যাইতে হচ্ছে। এখন আমি কেন্দ্রে পৌঁছাতে পারবো কিনা জানি না। পথে পথে বাধা পেরিয়ে পেরিয়ে আসতেছি, ঠিক মতো যেতে পারবো কিনা আমরা জানি না। তাই আমি আসছি, ভোগান্তির শেষ নেই, মানে বাচ্চা নিয়ে তারপরে আসি, মানে সমস্যা দেখাইতে গেছি ডাক্তার। এংদে আইসি, রাস্তায় কোনো গাড়ি নেই, আমাকে ভরসা ফুল নামাই দিচ্ছে। আমরা এই জায়গাতে আটতে আসতেছি, কোনো জায়গায় কোনো ভ্যান গাড়ি কিছু নাই। সড়ক মহাসড়ক অবরোধ কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। জেলায় 4টি সংসদীয় আসন বহাল না রাখলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। এখানে বাণিজ্যিক কেন্দ্র, এখানে বিদ্যুৎ কেন্দ্র সহ একটি গুরুত্বপূর্ণ এলাকা, সেই এলাকায় একটি আসন কমে যাবে, এটা রামপাল মংলাবাসী মেনে নেবে না। বাগেরহাটবাসী যে কোনো মূল্যে হোক বাগেরহাটের এই 4টি আসন বহাল করবে ইনশাল্লাহ। সোমবার খুলনা অঞ্চলের সংসদীয় আসন পুনর্বিন্যাসের খসড়ার ওপর নির্বাচন কমিশনে শুনানির কথা রয়েছে। জাহিদ হাসান, যমুনা নিউজ। এদিকে সদ্য ঘোষিত আসন পুনর্বিন্যাসে সাভারের বনগাঁও ও বিরুলিয়া ইউনিয়নকে ঢাকা 2 আসনে অন্তর্ভুক্তির প্রতিবাদে সড়কে বিক্ষোভ করেছে এলাকাবাসী। দুপুরে সাভারের বলিয়ারপুর বাসস্ট্যান্ডে সড়ক অবরোধ করা হয়। বিক্ষোভকারীরা বলেন, বনগাঁও ও বিরুলিয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষ ঢাকা 19 আসনের সাথে থাকতে চায়। তাদের ঢাকা 2 আসনে অন্তর্ভুক্ত করলে দুর্ভোগ বাড়বে। বিক্ষোভের কারণে বন্ধ হয়ে যায় ঢাকা আরিচা মহাসড়কের যান চলাচল। খবর পেয়ে পুলিশ আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। বিভিন্ন অংশে মানে বন্টন করে সেখান থেকে ভোটারকে মানে কর্তন করা হচ্ছে। এটাই আমাদের প্রতিবাদ, যেখানে আমাদের স্বয়ংসম্পূর্ণ থাকার পরেও আমরা কেন অন্য আসনে যাব। বনগাঁ ইউনিয়ন ঢাকা 19 সাভারের সাথেই থাকবে, এটা এই এলাকার সর্বস্তরের জনগণের চাওয়া। রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজারে 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। দেশি বিদেশি বিশেষজ্ঞ, কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থা, শিক্ষাবিদ এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নিয়েছেন সম্মেলনে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অংশগ্রহণ করবেন আগামীকাল। ইনানীতে হোটেল বেওয়াচ মিলনায়তনে অংশীজনদের নিয়ে এই সংলাপের আয়োজন করেছে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দপ্তর ও পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্মেলন ঘিরে দীর্ঘদিন ঝুলে থাকা প্রত্যাবাসন কার্যক্রমে কিছুটা আশার আলো দেখছেন স্থানীয়রা। মিয়ানমারের রাখাইনে সামরিক জান্তার নির্যাতন থেকে প্রাণে বাঁচতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন 12 লাখেরও বেশি রোহিঙ্গা। 26 আগস্ট রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন অতিথিরা। প্রথমবারের মতো আসলে বড় একটা সম্মেলন হচ্ছে রোহিঙ্গাদের নিয়ে। আজকে বাংলাদেশে বেশ সক্রিয় রাজনৈতিক দল যারা আছে তাদের প্রতিনিধিরাও এসেছেন, তারাও আলোচনায় অংশ নেবেন। আসলে সম্মিলিতভাবে একটা আলোচনার মাধ্যমে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের একটা চেষ্টা কিভাবে আসলে রোহিঙ্গা প্রত্যাবাসনের পথটা উন্মুক্ত করা যায়। বাংলাদেশের বিদ্যুৎ খাতে নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্য অর্জনে বিশাল বিনিয়োগের প্রয়োজন বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থাটির গবেষণায় বলা হয়েছে 2040 সালের মধ্যে দেশে বিদ্যুতের চাহিদা দাঁড়াবে প্রায় 30,000 মেগাওয়াট। চাহিদা মেটাতে নবায়নযোগ্য জ্বালানি থেকে অন্তত 30% সরবরাহ নিশ্চিত করতে প্রায় 35,000 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন নতুন বিদ্যুৎ কেন্দ্র বসাতে হবে। এই লক্ষ্য পূরণে বিনিয়োগ প্রয়োজন 35 থেকে 42 বিলিয়ন ডলার। সৌর ও বায়ুশক্তি হবে নবায়নযোগ্য বিদ্যুতের প্রধান উৎস। সিপিডি বলছে, বিনিয়োগকারীদের আস্থা তৈরি করতে আইনি বাধ্যবাধকতা, আন্তর্জাতিক অর্থায়ন এবং আঞ্চলিক বিদ্যুৎ বাণিজ্যের ওপর গুরুত্ব দিতে হবে। এখন নয়, 6 বছর পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হতে চান ব্যবসায়ীরা। দাবি, এর আগে সিদ্ধান্ত এলে অর্থনীতি বিপদে পড়বে। হাতছাড়া হতে পারে প্রায় 14% রপ্তানি বাজার। ধাক্কা খাবে ওষুধ ও পোশাক শিল্প। সকালে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স ICCর ব্যানারে সংবাদ সম্মেলন করে এসব কথা জানান 16 ব্যবসায়ী সংগঠনের নেতারা।
বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হবার উদ্যোগ নেয় 2018 সালে। প্রক্রিয়া শেষ হয় 6 বছরে, কিন্তু কোভিডের কারণে সব দেশকেই 2 বছর বাড়তি সময় দেওয়া হয়। তখন থেকেই শিল্পের সক্ষমতার অভাব আর রপ্তানি বাজারের সুবিধা ধরে রাখার স্বার্থে এই সিদ্ধান্ত পেছানোর দাবি জানিয়ে আসছিলেন ব্যবসায়ী নেতারা। আগের নীতি নির্ধারকরা এই ইস্যুতে অবস্থান স্পষ্ট না করলেও অন্তর্বর্তী সরকার সাফ জানিয়ে দেয় পেছাচ্ছে না এলডিসি গ্র্যাজুয়েশন। ফলে সরকারের নানা মহলে আবারও যোগাযোগ শুরু করেন ব্যবসায়ী নেতারা। সেই ধারাবাহিকতায় রোববার যৌথ সংবাদ সম্মেলন করেন সৌর সংগঠনের নেতারা। মূল বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স আইসিসির সভাপতি মাহবুবুর রহমান। জানান, এলডিসি উত্তরণ হলে সহজ শর্তে ঋণ প্রাপ্তি কমবে, বাড়বে প্যাটেন্টের খরচ। আর্থিক খাতে সংস্কার শেষ করে উন্নয়নশীল দেশ হবার তাগিদ তাদের। বহুমুখীকরণের জন্য চেষ্টা তদবির আমরা বরাবর করতেছি, কিন্তু সামাও হয়ে উঠতেছে না বিভিন্ন কারণে, ইনফ্রাস্ট্রাকচারের কারণে, কারণে, পলিসির কারণে, বিভিন্ন উপরে। এবং এটাকে যদি ডাইভার্সিফাই না করি, আমাদের এক্সপোর্ট পটেনশিয়াল যদি না বাড়াই, আমাদের এক্সপোর্ট যদি $100 বিলিয়ন যদি না হয় বা $200 বিলিয়ন না হয়, তাহলে আমরা কিন্তু সামনে এগোতে পারবো না। এ সময় মালদ্বীপ, নেপাল, অ্যাঙ্গোলা, মিয়ানমার সহ কয়েকটি দেশের এলডিসি গ্র্যাজুয়েশন পেছানোর যুক্তি তুলে ধরেন মাহবুবুর রহমান। জানান, অন্তর্বর্তী সরকারের সময় কোনো সিদ্ধান্ত আসবে না, তাই প্রয়োজনীয় সংস্কার শেষে পরে সরকারের সাথে এই ইস্যুতে আলোচনা হবে। ইউএন অ্যাপ্রুভালটা কিন্তু 2 বার রিভিউ হয়েছে, 2 বার রিভিউতে দুবারই তারা এন্ডোর্স করেছে। তো এখন সেটা নিয়ে প্রশ্ন করার মতো আমার তো কোনো সেই ক্যাপাসিটি নাই, এবং আমরা ওই কন্ট্রোভার্সিতে যেতেও চাই না। বাট নেভারদিলেস যে গ্র্যাজুয়েশন, আপনি সারা জীবন ধরেই গরিব মানুষ থাকতে চান, এই কথা তো কোনো মানুষই করে না, স্বীকার করে না। এলডিসি তালিকা থেকে বের হলে উন্নয়নশীল দেশ হয় একটি রাষ্ট্র, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায় জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপি। বাংলাদেশের সাথে একই সময়ে গ্র্যাজুয়েশনের তালিকায় আছে নেপাল ও লাওস। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। সকাল 10টা থেকে কোষাধ্যক্ষের কার্যালয় থেকে শুরু হয় এই কার্যক্রম। বিতরণ চলে বিকেল 5টা পর্যন্ত। তবে আজ জমা দেয়নি কেউ। মনোনয়নপত্র তোলা যাবে 26 আগস্ট পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই চলবে 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত। রাকসুতে 25টি পদের মধ্যে 23টিতে হবে নির্বাচন। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ 2 সেপ্টেম্বর, পরদিন মনোনয়নপত্র প্রত্যাহার। চূড়ান্ত তালিকা 4 সেপ্টেম্বর প্রকাশ করা হবে। দীর্ঘ 35 বছর পর আগামী 15 সেপ্টেম্বর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের তারিখ হচ্ছে 15 সেপ্টেম্বর, সেটা ঠিকই আছে। তো আমরা ভিতরে একটু রিঅ্যারেঞ্জ করেছি, এবং সেটা আমাদের যারা ছাত্ররা এবং তাদের সুবিধার্থেই করেছি। অবশেষে শিক্ষার্থী সংসদ নির্বাচনের হাওয়া বইছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও। আগামী বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ চাকসু নির্বাচনের ভোটার তালিকা তৈরি সহ সকল প্রস্তুতি শেষ পর্যায়ে। শিক্ষার্থীরা প্রায় 3 যুগ ধরে অপেক্ষা করেছে উল্লেখ করে তিনি জানান, এই নির্বাচন আয়োজনে কর্তৃপক্ষ বদ্ধপরিকর। এদিকে অবিলম্বে চাকসু নির্বাচনের দাবিতে দুপুরে প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির এবং সাধারণ শিক্ষার্থীরা। আমাদের নির্বাচন কমিশন একটি মিটিং দিয়েছে আগামী মঙ্গলবার। সেই মিটিংয়ের মাধ্যমে আপনারা সুনির্দিষ্ট টাইম সহ কখন আমরা ঘোষণা করব, আমরা আমাদের সাংবাদিকদেরকে, আমাদের শিক্ষার্থীদেরকে ডাকবো। আমরা একেবারে পরিপূর্ণ তফসিল আমরা ঘোষণা করে দিব। চাকসু নির্বাচনের কথা আমরা বারবার বলে আসছি। চাকসুটা যদি হয়ে যায় এইভাবে বারবার জনতাকে সাথে নিয়ে প্রশাসনিক বিল্ডিং এর সামনে আমাদের দাঁড়াতে হবে না। আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, চাকসু নির্বাচনের কোনো রোডম্যাপ ছাড়া, তফসিল ছাড়া আজকে আমরা এখান থেকে যাব না। জাতীয় শিশু সংগঠন কচি কণ্ঠের আসরের 50 বছর পূর্তি উদযাপন উপলক্ষে শিশু কিশোরদের চোখে আগামীর বাংলাদেশ শীর্ষক জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে। বিকেলে ঢাকা ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে সম্পর্কিত নানা তথ্য তুলে ধরা হয়। বলা হয়, সুবর্ণ জয়ন্তীর মহোৎসব হবে আগামী 27 ডিসেম্বর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। আয়োজকরা জানান, সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শিশু কিশোরদের ভাবনাকে জাতীয় পর্যায়ে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সৃজনশীল চর্চা, নেতৃত্ব, সমাজ ও পরিবেশ সচেতনতা গড়ে তোলার মতো বিষয়গুলোকে সামনে নিয়ে 2 বিভাগে 8 থেকে 16 বছর বয়সী শিশু কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে।
জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ ৩ জনের বিরুদ্ধে ৭ম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সাক্ষ্য দেন শহীদ আবু সাইদের ময়নাতদন্ত করা ডক্টর রাজিবুল ইসলাম। বলেন, ময়নাতদন্ত রিপোর্টে পরিবর্তনের জন্য নানামুখী চাপ আর মামলার হুমকি দেওয়া হয় তাকে। 4 দফায় রিপোর্ট পরিবর্তন করতে বাধ্য করে প্রশাসন। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের ময়নাতদন্ত করেছিলেন চিকিৎসক রাজিবুল ইসলাম। রংপুর মেডিকেলের ফরেনসিক বিভাগের এই চিকিৎসক রোববার ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসে কান্নায় ভেঙে পড়েন। রাজিবুল ইসলাম আদালতে বলেন, ময়নাতদন্তের প্রথম রিপোর্টে গুলির আঘাতে অভ্যন্তরীণ রক্তক্ষরণে আবু সাইদের মৃত্যুর কারণ উল্লেখ করায় সেই রিপোর্ট গ্রহণ করেনি পুলিশ। এরপর তাকে সরকারের উচ্চমহল থেকে চাপ ও মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়। আবু সাইদের ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে সালমান এফ রহমান ও সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুনের কথোপকথনও তুলে ধরা হয় ট্রাইব্যুনালে। উনি যখন পুলিশ প্রশাসন এবং সাচিবের চাহিদা মতো রিপোর্ট দিতে চাচ্ছিলেন না, তখন তাকে ভাইস প্রিন্সিপাল মাহফুজ সাহেবের রুমে ডেকে নিয়ে যাওয়া হয়। ডেকে নিয়ে যে সাচিব প্রধান এবং পুলিশের 2 জন কর্মকর্তার নাম উনি বলেছেন, সেইখানে উপস্থিত থাকে, তারপর চাপ প্রয়োগ করা হয় এবং বলা হয় এটা নেত্রীর চাহিদা, এইভাবেই দিতে হবে। তখন উনি বাধ্য হয়ে গণনা সঠিক রেখে শুধুমাত্র গান শট শব্দটা বাদ দিয়ে মতামত দিয়েছেন। তবে উনি কৌশলে বলেছেন সার্কমস্টেন্সিয়াল এভিডেন্স আপনারা বিবেচনা করবেন। এদিন মেহেরপুরের শিবির নেতাকে গুম করে হত্যার অভিযোগে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় সাবেক আইজিপি শহীদুল হক সহ গ্রেপ্তার 4 জনকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়া হয়। 13 সালে একজন রাজনৈতিক নেতাকে অপহরণ করে হত্যার অভিযোগে যে মামলা হয়েছে, সেই মামলায় তদন্তে ওনার নাম এসেছে। সেই মামলায় যেহেতু উনি একটা মামলায় আটক ছিলেন, এখান থেকে এখানে পিডব্লিউ যোগে আজকে হাজির করা হয়েছে এবং আজকে তাকে এই মামলায় সোন অ্যারেস্ট দেখে জেল কাস্টডিতে পাঠানো। এছাড়া গুমের মামলায় শেখ হাসিনা, জিয়াউল হাসান সহ 11 জনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট জমা দিতে 26 অক্টোবর পর্যন্ত সময় দিয়েছেন ট্রাইব্যুনাল 1। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের বছর পেরোলেও চিহ্নিত হত্যাকারীদের গ্রেফতার করতে না পারায় ক্ষোভ জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। বিচারের দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচিতে এই দাবি করেন তারা। স্বজনরা অভিযোগ করেন, তাদের সন্তানদের রক্তের বিনিময়ে বর্তমান অন্তর্বর্তী সরকার, অথচ 1 বছরেও হত্যাকারীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। যারা গ্রেফতার হয়েছে তাদেরকে অর্থের বিনিময়ে জামিন দেওয়া হচ্ছে, এমন অভিযোগও করেন শহীদ পরিবারের স্বজনরা। বলেন, দেশ থেকে পালানোর সুযোগ করে দেওয়া হয়েছে অপরাধীদের। বিক্ষোভে জুলাই যোদ্ধারাও বিচার নিয়ে টালবাহানার অভিযোগ করেন। লাশ স্তূপ করে রেখে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল। আমি সেই শহীদের মা। আমার ছেলেদের এত নিকৃষ্টভাবে হত্যা করেছে। আমাদের ছেলেদের কি অপরাধ ছিল? ওরা তো ন্যায্য দাবি নিয়ে রাস্তায় নেমেছিল। একটা খুনিদেরকেও গ্রেফতার করতেছে না। আমি আবারও বলতেছি, খোদাবক্সকে পদত্যাগ করতে হবে, আইন উপদেষ্টাকে করতে হবে পদত্যাগ। ইন্টারিম কিভাবে শহীদের পিতামাতার গায়ে হাত দেওয়ার হুকুম দিতে পারলো? এই হুকুমদাতাদের আমরা পদত্যাগ না করিয়ে এই রাজপথ ছাড়ব না। জুলাই অভ্যুত্থানে নিহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদের পিতা জিয়াউল হক মারা গেছেন। রোববার সকালে ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সকাল 11টায় সেখানে প্রথম জানাজা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি, ট্রেজারার, রেজিস্ট্রার এবং প্রক্টর সহ শিক্ষকরা উপস্থিত ছিলেন। জিয়াউল হকের মরদেহ গ্রামের বাড়ি টাঙ্গাইলে দ্বিতীয় জানাজা শেষে ছেলে সাজিদের কবরের পাশেই দাফন করা হবে। তিনি বেশ কিছুদিন যাবৎ ক্যান্সারের সাথে লড়ছিলেন। গত 3 আগস্ট শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। তিনি চাকরি জীবনে বাংলাদেশ বিমান বাহিনীর মাস্টার ওয়ারেন্ট অফিসার পদে কর্মরত ছিলেন। 2024-এর আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ। সেপ্টেম্বরে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সংক্রমণ আরও বাড়বে এমন বিষয় মাথায় রেখে উত্তর সিটিতে মশক নিধন কার্যক্রম আরও জোরালো করা হবে জানিয়েছেন উত্তরের প্রশাসক মোহাম্মদ এজাজ। দুপুর উত্তর সিটি কর্পোরেশনের অফিসে বিশেষজ্ঞদের সাথে বৈঠকে শেষে এসব কথা জানান তিনি। উত্তরের প্রশাসক বলেন, 2023-এর জুলাইয়ের তুলনায় 2025-এর জুলাই এবং আগস্টে
ডেঙ্গু আক্রান্ত এবং মৃত্যু সংখ্যা উত্তর সিটিতে কমেছে। একই সাথে মশক নিধন কর্মীদের তৎপরতাও বৃদ্ধি পেয়েছে, তবে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের জন্য মশক নিধন কার্যক্রম কিছুটা বাধাপ্রাপ্ত হচ্ছে। চলতি বছর ঢাকা উত্তরের তেমন কোনো জলাবদ্ধতা হয়নি বলে দাবি করেন মোহাম্মদ এজাজ। জুলাইতে যে কাজগুলো আমরা করলাম, সার্ভিলেন্সটা বাড়ালাম, সার্ভিলেন্স বাড়ানোর কারণে অগাস্টে কিন্তু আমরা পজিটিভ রেজাল্ট পেয়েছি। প্রায় অর্ধেক 3 ভাগের 1 ভাগ কিন্তু ইনফেকশন কমিয়ে আনা হয়েছে অ্যাকর্ডিং টু দ্য স্ট্যাটিস্টিক্স। তো সোর্স রিডাকশনটা আমরা আরও হেভি আকারে করব। কিছুদিন আগে একটা ওয়ার্ল্ড কাপ হয়ে গিয়েছে, যে স্পোকেমি ওয়ার্ল্ড কাপ ঢাকায়। এখন আমরা ওইটা থেকে শিখে আমরা এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান আমরা প্রতিটি ওয়ার্ডে একই জিনিস কম্পিটিশন আমরা করব। সুবিধা বঞ্চিতদের চিকিৎসা সেবায় চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প। নগরীর পশ্চিম 16 শহরে প্রভাকর ক্লাবে লায়ন্স ক্লাব অফ চিটাগং অ্যালেক্স আয়োজিত ক্যাম্পে চক্ষু চিকিৎসা, ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। কয়েকজন রোগীর বিনামূল্যে অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। এ ধরনের মানবিক উদ্যোগ আগামীতেও অব্যাহত রাখার কথা জানান আয়োজকরা। অনুষ্ঠানে জেলা লায়ন গভর্নর মুসলিউদ্দিন অপু সহ অন্যরা উপস্থিত ছিলেন। মাহে রবিউল আওয়ালকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ চত্বর থেকে বেরিয়ে শোভাযাত্রাটি আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ আয়োজিত শোভাযাত্রায় বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। এর আগে সমাবেশে রবিউল আওয়াল মাসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন সংগঠনের নেতারা। আগামী 12 রবিউল আওয়াল চট্টগ্রামে 54তম জশ্নে জুলুসের দিনক্ষণ ঘোষণা করেন তারা। সরকারি কর্ম কমিশনের নতুন নিয়োগ পাওয়া 3 সদস্যকে শপথ পড়িয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। তারা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ মুহিউদ্দিন মোহাম্মদ শাহিন চৌধুরী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম আমজাদ হোসেন। রোববার দুপুর 2টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি তাদের শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঁইয়া। এ সময় আপিল বিভাগের বিচারপতি, পিএসসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে গত 20 আগস্ট সরকারি কর্ম কমিশনে 3 জন সদস্য নিয়োগ দেয় সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক 3 প্রজ্ঞাপনে রাষ্ট্রপতি কর্তৃক এই নিয়োগের কথা জানানো হয়। সিরাজগঞ্জে যমুনা সেতুর উত্তরবঙ্গমুখী লেনে 3টি ট্রাকের সংঘর্ষ হয়েছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভোরে সেতুর 23 নম্বর পিলারের কাছে দুর্ঘটনা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, সেতু দিয়ে চলাচলের সময় একটি দুধবাহী ট্রাকের পেছনের চাকা পাংচার হয়ে যায়। নিয়ন্ত্রণে ব্রেক কষে ট্রাক চালক। তখনই পেছনে থাকা একটি কাভার্ড ভ্যান ও ট্রাক একে একে ধাক্কা দেয়। এতে চলাচল বন্ধ হয়ে দেখা দেয় গাড়ির জটলা। পরে রেকার দিয়ে ক্ষতিগ্রস্ত ট্রাকগুলো সরিয়ে দেওয়ার 1.5 ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে দিনাজপুরের পাঁচপাড়ি এলাকায় একটি যাত্রীবাহী স্লিপার বাস উল্টে 10 জন আহত হয়েছেন। তাদের মধ্যে স্থানীয় এনসিপি নেতা ফারুক হাসানও রয়েছেন। আমাদের সামনে আরেকটা বাস ছিল গাড়ি, তো আমাদের গাড়িটা যখন অ্যাক্সিডেন্ট করছে ওই বাসটা কিন্তু আবার ব্রেক করছে। ব্রেক করে ওই বাসের কয়েকজন যাত্রী এসে চেষ্টা করছে আর কি, 4-5 জন। তো ওরা বললো যে ভাই আমরা দেখলাম, আমার মানে সাঁ করে চলে গেল পুলিশের গাড়িটা। 999 আমি কেন পাবো না, মানে এই জিনিসটা আমাকে হতবাক করছে। রাঙামাটির বাঘাইছড়িতে অনুষ্ঠিত হয়ে গেল দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা। উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর আয়োজন করেছে বাঘাইছড়ি দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। প্রতিযোগিতায় অংশ নেয় উপজেলার 4টি স্কুল। এর মধ্যে ফাইনালে কাঁচালং সরকারি উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মেদিনীপুর উচ্চ বিদ্যালয়। আয়োজনে বক্তারা বলেন, অভাব নয় বরং সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ। মাদকের আগ্রাসন ঠেকাতে কক্সবাজারে বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। সকালে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টাস্ক ফোর্সের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন বিশেষ টাস্ক ফোর্সের সদস্য সচিব সোমেন মণ্ডল। বলেন, চলতি বছরের 14 জুলাই স্বরাষ্ট্র উপদেষ্টার উপস্থিতিতে এক বৈঠকে এই টাস্ক ফোর্সের সিদ্ধান্ত নেওয়া হয়। রোহিঙ্গা ক্যাম্প ও সীমান্তবর্তী এলাকায় সক্রিয় মাদক চক্র ভেঙে দিতে এরই মধ্যে এই টাস্ক ফোর্স কার্যক্রম শুরু করেছে এবং স্বল্প সময়ে বড় সাফল্য পেয়েছে। টাস্ক ফোর্সে সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা সহ 15 প্রতিনিধি রয়েছে। ভোটাধিকার যাত্রা কর্মসূচির 8ম দিনে বিহারে মোটরবাইক নিয়ে শোডাউন করলেন ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। তার পাশাপাশি বাইকে চেপে শোডাউনে অংশ নেন রাষ্ট্রীয় জনতা দল
আরজেডি প্রধান তেজস্বী যাদব। ভোটাধিকার যাত্রার ৮ম দিনে বিহারের পূর্ণিয়া থেকে শুরু হয় এই শোডাউন। জেলার ফরবেশগঞ্জ থেকে যাত্রা শুরু করে আরারিয়া জেলায় শেষ হয় শোডাউন, যেখানে আরজেডির প্রধান কমিউনিস্ট নেতা দীপঙ্কর ভট্টাচার্য ও ভিআইপি পার্টির প্রতিষ্ঠাতা মুকেশ সাহানিকে নিয়ে একটি সংবাদ সম্মেলনে অংশ নেন রাহুল গান্ধী। এ সময় ভোটার তালিকা থেকে বিপুল মানুষের নাম বাদ পড়ায় বিজেপি ও নির্বাচন কমিশনের তুমুল সমালোচনা করেন তিনি। বিহারে এসআইআর প্রাতিষ্ঠানিকভাবে ভোট চুরি করার একটি পদ্ধতি। বলা হচ্ছে লাখ লাখ ভোটারের নাম বাদ পড়েছে। বিরোধী দল অভিযোগ জানাচ্ছে, তবে বিজেপির তরফ থেকে কোনো অভিযোগ নেই। কেন? কারণ পার্টনারশিপ। বিজেপি ও নির্বাচন কমিশনের মধ্যে পার্টনারশিপ রয়েছে। ইসরায়েলি আগ্রাসনে গাজায় বেরিয়ে চলেছে মৃত্যুর মিছিল। শনিবার হামলায় প্রাণ হারিয়েছে অন্তত 63 জন। ত্রাণকেন্দ্রে খাবার সংগ্রহ করতে গিয়ে গুলিতে মারা যান কমপক্ষে 22 জন। জয়তুন এলাকায় তীব্র গোলাবর্ষণ করে আইডিএফ। সাবরা এলাকায় আগ্রাসনে প্রাণ হারিয়েছে এক শিশু। জিকিম ক্রসিং এলাকায় চালানো আক্রমণে মৃত্যু হয় এক সাংবাদিকের। উত্তর গাজার জাবালিয়ায় বসতবাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়, নিহত হন অন্তত 3 ফিলিস্তিনি। এছাড়া আল মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের আশ্রয় কেন্দ্রে বোমা হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। অবশ্য আইডিএফের সেনা ট্যাঙ্ক ও সামরিক যান লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করেছে হামাস। বাংলাদেশ সিরিজকে সামনে রেখে টি-20 ও ওয়ানডে সিরিজের সূচি ঘোষণা করেছে আফগানিস্তান। আরব আমিরাতে 2 থেকে 5 অক্টোবর পর্যন্ত চলবে টি-20 সিরিজ। 8, 11 ও 14 অক্টোবর আফগানদের বিপক্ষে একদিনের সিরিজে মুখোমুখি হবে টাইগাররা। 2 দলের সিরিজ শুরুর আগে এশিয়া কাপে মুখোমুখি হবে আফগানিস্তান ও বাংলাদেশ। 16 সেপ্টেম্বর গ্রুপ বির খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে 2 দল। আফগানিস্তান সিরিজকে সামনে রেখে এশিয়া কাপের পর মধ্যপ্রাচ্যের দেশটিতে অবস্থান করবে টাইগাররা। হোম সিরিজ হিসেবে সংযুক্ত আরব আমিরাতে সর্বোচ্চ আতিথেয়তা দেওয়ার কথা জানিয়েছে আফগান ক্রিকেট বোর্ড। রশিদ খানকে অধিনায়ক করে আসন্ন এশিয়া কাপের জন্য 17 সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান। সবশেষে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ থেকে বাদ পড়েছেন হজরতুল্লাহ জাজাই ও জুবায়েদ আকবরী। তবে দলে জায়গা পেয়েছেন আন্তর্জাতিক টি-20তে অভিষেকের অপেক্ষায় থাকা রহস্যময় স্পিনার আল্লাহ গজনফার। পেস আক্রমণে ফজল হক ফারুকি, নাভিনুল হক আর ব্যাটিংয়ে আছেন গুরবাজ, ইব্রাহিম জদরানদের মতো অভিজ্ঞরা। বি গ্রুপে আফগানদের প্রতিপক্ষ এবার শ্রীলঙ্কা, হংকং ও বাংলাদেশ। 9 সেপ্টেম্বর আবুধাবিতে হংকংয়ের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে রশিদ খানের দল। দর্শক, এখানেই শেষ করছি আজকের মতো সব খবরের আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।